আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উভয় সংকট গল্পটি শোনাচ্ছি। শুনতে থাকুন আজকের গল্প উভয় সংকট। যে জায়গায় বাঘ শিকার করতে গিয়েছিলাম সেটা বাংলা আর বিহারের মাঝামাঝি একটা জায়গা। পাহাড় জঙ্গল আছে, কিন্তু যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে, অর্থাৎ খাঁটি বাঙালি বাঘ, এখানকার বাসিন্দা নয়। তবে মাঝে মাঝে দুই একটা ছোটকে এসে পড়ে, অনেকটা বিহার প্রবাসী বাঙালির মতন। গ্রামটি বিহারের এলাকার মধ্যে, বেশ বড় গ্রাম, বেশিরভাগ বাসিন্দা বিহারি। দু চার ঘর বাঙালিও আছে। বাঙালিরা কয়েক পুরুষ ধরে এখানে বাস করার ফলে প্রায় বিহারি হয়ে গেছে। মামাকে মামু বলে, কোচা দিয়ে কাপড় পরতে প্রায় ভুলে গেছে, তবে মাথায় পাগড়িটা এখনো চড়ায়নি। মোটের উপর গ্রামের বাঙালি বিহারি অধিবাসীরা তাদের ক্ষেত খামার, গরু বাছুর নিয়ে বেশ সুখেই ছিল। কিন্তু হঠাৎ সদরবন থেকে এক খাঁটি রয়্যাল বেঙ্গল এসে বড় দৌরাত্ম্য আরম্ভ করেছে। গা থেকে মাইল 2 দূরে একটা পুরনো শহরের ভগ্নস্তূপ আছে। বাঘটা দিনের বেলা সেইখানে লুকিয়ে থাকে আর রাত্রে এসে গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। সুবিধে পেলে গরু ছাগল নিয়ে যায়। এমনকি কিছুদিন আগে এক সন্ন্যাসী এসে গাঁয়ের এক গাছতলায় ছিলেন। রাত্রে বাঘ এসে সন্ন্যাসী ঠাকুরকে তুলে নিয়ে গেছে। গায়ে ভারী আতঙ্ক। সূর্যাস্তের পর কেউ ঘর থেকে বেরোয় না। আমি যেদিন বিকেল বেলা গিয়ে পৌঁছালাম, গাঁয়ের ছেলে বুড়ো সবাই এসে অভ্যর্থনা জানালো। হুজুর, বাঘের হাত থেকে আমাদের উদ্ধার করুন। সে রাত্রে আর বাঘের সন্ধানে বেরুলুম না। আমার সঙ্গে আমার চাকর বাবুলাল ছিল। সে শিকারের সময় সর্বদা আমার কাছে থাকে। গ্রামবাসীরা আমাদের জন্য একটা মেটে ঘর খালি করে দিল। আমরা সেই ঘরে আস্তানা গাড়লাম। সন্ধ্যের কিছু আগে আমি আর গ্রামের 5 জন ঘরে বসে বাঘের গল্প করছি। কে আমাদের পথ দেখিয়ে বাঘের সন্ধানে নিয়ে যাবে, এইসব কথা হচ্ছে। এমন সময় একটি লোক এলো। একগাল হেসে বলল, আমার নাম মহিন্দর ঘোষ, আমি বাঙালি আছে। মহিন্দরকে দেখে মনে হয় বেশ তুখোর লোক। তার ভাষা একটু তেউড়ে গেছে বটে, কিন্তু প্রাণটা বাঙালিই আছে। সে মহা উৎসাহে বাঘের নানা কেচ্ছা শোনাতে লাগলো। বাঘের নাড়ি নক্ষত্র তার জানা আছে। বাঘ কহাত লম্বা, তার বয়স কত, স্ত্রী পুত্র আছে কিনা, সব মহিন্দরের নখদর্পণে। তার কথায় জানতে পারলাম বাঘটি 6 হাত লম্বা, বয়সে তরুণ এবং ঘোর ব্রহ্মচারী, অর্থাৎ স্ত্রী পুত্র নেই। জিজ্ঞেস করলাম, তুমি বাঘকে দেখেছো? মহিন্দর বলল, তবে আর বলছি কি হুজুর, একদিন ভোরবেলা মাঠে যাচ্ছিলাম, তখনও কিরিন ওঠেনি। হঠাৎ বাঘটা আমার বগল দিয়ে বেরিয়ে গেল। অবাক হয়ে বললাম, বগল দিয়ে? বিলকুল বগল দিয়ে হুজুর, 20 হাতও হবে না। আমি তো দেখেই জোরসে ভেগেছি। ভাগ্যে এ বগল মে একটা তালাও ছিল, তাইতে মুদে পড়লাম। বুঝলাম মহিন্দরের বগল মানে বগল নয়, পাশ। এদিকে
সন্ধে হয় হয় দেখে গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে গেলেন। মহিন্দর কিন্তু রয়ে গেল। ঠিক হলো, কাল সকালে যখন বাঘের সন্ধানে বেরুবো তখন মহিন্দর আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। গ্রামবাসীরা আমাদের প্রচুর খাবার দিয়েছিল, তাই খেয়ে আমরা সকাল সকাল শুয়ে পড়লাম। ঘরের এক কোণে অনেক খড়ের আঁটি ডাই করা ছিল, তাই পেতে মাটিতে মহিন্দর লম্বা হয়ে শুলো। অনেক রাত্রে একবার বাঘের গম্ভীর গর্জন শুনে ঘুম ভেঙে গেল। বাঘ যেন দূর থেকে বলছে, তুমি এসেছো, আমি খবর পেয়েছি, আচ্ছা দেখা যাবে। পরদিন সকালবেলা আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আমার হাতে রাইফেল, কোমরে জলের বোতল ঝুলছে, মহিন্দরের এক হাতে লম্বা বল্লম, অন্য হাতে খাবার ভরা টিফিন বক্স। বাবুলালের কাঁধে আমার হোল্ডল আর হাতে একটা টোটা বন্দুক। শিকারে বেরুবার সময় সব রকম সম্ভাবনার কথা ভেবে তৈরি হয়ে বেরুতে হয়, কারণ কোথায় কি বিপদ ঘটবে, কোন জঙ্গলে রাত কাটাতে হবে, কিছুই ঠিক নেই। তাই আমার হোল্ডলে বিছানা, টিনজার আয়োডিন, ব্যান্ডেজ, মোমবাতি প্রভৃতি নানা রকম জিনিস থাকে। তিনজনে মাঠ ভেঙে চলেছি। মাইলখানেক যেতে না যেতেই দূরে প্রাচীন শহরের ভগ্নাবশেষ চোখে পড়ল। দেখে মনে হয় যেন একটা উঁচু ঢিবি, তার উপর আগাছার জঙ্গল। কিন্তু সেখানে গিয়ে যখন উপস্থিত হলাম তখন দেখলাম শুধু ঢিবি আর জঙ্গল নয়, বেশ একটি সাজানো শহর। ইট পাথরের বাড়িগুলো ভেঙে পড়েছে বটে, কিন্তু পথঘাট এখনো ঠিক আছে। কতদিন আগে এখানে মানুষ বাস করত কে জানে, মনে হয় ৬-৭ শতাব্দী আগে এটা একটা সমৃদ্ধ নগর ছিল। তারপর হয়তো একদিন মহামারী দেখা দিয়েছিল, নগরের উপর মৃত্যুর করাল ছায়া পড়েছিল। নগরবাসীরা দলে দলে নগর ছেড়ে পালিয়েছিল, আর ফিরে আসেনি। সেই থেকে নগর শূন্য পড়ে আছে আর আস্তে আস্তে কালের কবলিত হচ্ছে। ভারতবর্ষের চারিদিকে এমনি কত যে নগরের ভগ্নাবশেষ পড়ে আছে তার শেষ নেই। মহেঞ্জোদারো, হরপ্পার কথা সবাই জানে, কিন্তু এই সব ছোটখাটো প্রত্নক্ষেত্রের খবর কেউ রাখে না। সে যা হোক, উপস্থিত আমাদের লক্ষ্য বাঘ, কিন্তু সঙ্গে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এগুলো ঘাড়ে করে বাঘ খুঁজে বেড়াবার কোনো মানে হয় না। ভাগ্যক্রমে শহরে ঢুকেই একটা বেশ আস্তানা পাওয়া গেল। একটু উঁচু জমির উপর পাথরের একটি ঘর, নিরেট গাঁথুনির জোরে এখনো অটুট আছে। এমনকি তার মরচে ধরা লোহার দরজা এখনো বন্ধ করা যায়। এই ঘরের মধ্যে আমাদের বাড়ির জিনিসপত্র রেখে কেবল অস্ত্র নিয়ে আমরা বেরুলাম। সতর্কভাবে ভাঙা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। রাস্তার দুপাশের বাড়িগুলির ছাদ বেশিরভাগই ধসে পড়েছে, তবু ২-৪টি ঘর এখনো আস্ত আছে। বাঘটা বোধ হয় এমনি একটা ঘরে দিনের বেলা লুকিয়ে থাকে। কিন্তু অনেক ঘুরে বেড়িয়েও বাঘের কোনো সাড়া শব্দ পেলাম না। ভাঙা বাড়ি ভেদ করে সেসব গাছ গজিয়েছে, তার ডালে বসে ঘুঘু ডাকছে, আর সব নিস্তব্ধ। প্রায় ২ ঘন্টা ধরে আমরা শহরটাকে চষে ফেললাম, কিন্তু তবু বাঘের দেখা নেই। মাঝে মাঝে বন্দুকের আওয়াজ করলাম, কিন্তু বাঘের ছায়াটি পর্যন্ত দেখতে পেলাম না। সন্দেহ হলো বাঘ সত্যি আছে তো। মহিন্দরকে জিজ্ঞেস করলাম, কি হে, তোমার বাঘ কোথায়? মহিন্দর বলল, আছে হুজুর, আমাদের দেখে বোধহয় শরম পেয়েছে, তাই সামনে আসছে না।
ভাবলাম ভারী লাজুক বাঘ তো, কিন্তু আমাদের দেখে এত লজ্জা কেন? আমরা তো আর তার ভাসুর নই। আরো কিছুক্ষণ ঘুরে বেড়াবার পর এক জায়গায় এসে হঠাৎ একটা পচা গন্ধ নাকে এলো। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। বাঘের গা থেকে যে পটকা গন্ধ বেরোয়, এ গন্ধ সে গন্ধ নয়, পচা হাড়গোড়ে দুর্গন্ধ। আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানে জলের একটা কুণ্ডের মতন ছিল, মাটি ফুঁড়ে জল বেরুচ্ছে। পুরাকালে এটা হয়তো একটা উৎস ছিল, নগরের মেয়েরা জলাধার থেকে জল ভরে নিয়ে যেত। এখন জলাধার নেই, কিন্তু উৎস থেকে এখনো ক্ষীণ ধারায় জল বেরিয়ে চারিদিকের মাটি ভিজিয়ে দিচ্ছে। কিন্তু দুর্গন্ধ আসছে কোথা থেকে? হাড়গোড় কোথাও দেখতে পেলাম না। তখন বাতাসের গতি অনুসরণ করে যেদিক থেকে গন্ধটা আসছে সেই দিকে চললাম। রাইফেলের সেফটি ক্যাচ টিপে রাখলাম, যদি বাঘ দেখতে পাই সঙ্গে সঙ্গে ফায়ার করব। আন্দাজ 50 গজ যাবার পর বুঝতে পারলাম গন্ধটা আসছে অন্ধকার একটা ঘরের ভেতর থেকে। ঘরের দরজার জায়গায় একটা বড় গোছের ফুটো। আমরা বন্দুক বাগিয়ে পা টিপে টিপে গিয়ে উঁকি মারলাম। দেখি সামনে একটা মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। কঙ্কালটায় এখনো অল্প স্বল্প মাংস লেগে আছে। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম মুন্ডুটা একপাশে গড়িয়ে পড়েছে। তাতে মাংসের লেশ মাত্র নেই, কিন্তু জটার মতো খানিকটা চুল মাথায় লেগে আছে। মহিন্দর ফিসফিস করে বলল, আরে এ তো আমাদের সাধু মহারাজ। আমরাও তাই সন্দেহ হয়েছিল। বিশ্বাস হলো বাঘ তাহলে আছে, কিন্তু কোথায় বাঘ? এই ভাঙা শহরের গোলকধাঁধার মধ্যে তাকে খুঁজে বার করা মুশকিল। ভয় হতে লাগলো, বাঘ মারতে এসে শেষে বাঘের হাতেই না মারা পড়ি। আমরা তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু সে হয়তো আমাদের উপর নজর রেখেছে। আমার আন্দাজ যে মিথ্যে নয় তা কিছুক্ষণ পরে টের পেলাম। ঠাকুরের কঙ্কাল দেখে যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি। প্রস্রবনের ভিজে জায়গায় এসে লক্ষ্য করলাম পাশাপাশি দুটো প্রকাণ্ড থাবার দাগ, তাজা দাগ। আগে যখন এখানে এসেছিলাম তখন এই দাগ ছিল না। এর মানে বাঘ জানতে পেরেছে যে আমরা এসেছি এবং নিজে আড়ালে থেকে আমাদের অনুসরণ করছে। আমরা যখন উঁকি মেরে সন্ন্যাসী ঠাকুরের দেহাবশেষ দেখছিলাম, বাঘ তখন এখানে দাঁড়িয়ে আমাদের নিরীক্ষণ করছিল। মহিন্দরকে বললাম, হুঁশিয়ার মহিন্দর, বাঘ পিছু নিয়েছে। মহিন্দর খৈনি খায়, এক চিমটি খৈনি মুখে দিয়ে তাচ্ছিল্য ভরে বলল, আমি হুঁশিয়ার আছি হুজুর। হাতে যতক্ষণ বল্লম আছে ততক্ষণ মহিন্দর ঘোষ বাঘের নানাকেও ভয় করে না। মহিন্দর সাহসী লোক বটে, নিজের কথা বলতে পারি, রাইফেলের বদলে শুধু একটা বল্লম নিয়ে বাঘের সন্ধানে ঘুরে বেড়াবার সাহস আমার হতো না। এদিকে বেলা দুপুর হয়েছে, পেট জ্বলতে আরম্ভ করেছে। আমরা আস্তানায় ফিরে চললাম। মাঝে মাঝে হঠাৎ পিছু ফিরে দেখতে লাগলাম বাঘ পিছনে আসছে কিনা, কিন্তু বাঘকে দেখতে পেলাম না। আস্তানায় পৌঁছে আমরা টিফিন বক্স নিয়ে বাইরে এলাম। ঘরের সামনে বেশ একটি পাথর বাঁধানো দাওয়া। বাবুলাল কম্বল পেতে দিল, তার উপর সকলে খেতে বসলাম। এখানে বসে সামনের দিকটা অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। ঠিক দাওয়ার নিচে একপাশে একটা কুয়া, গোল করে পাড় বাঁধানো। আগে বোধহয় গভীর ছিল, এখন মজে গিয়ে 8-9 হাত নিচু একটা গর্ত আছে মাত্র, জল নেই। পাশ দিয়ে রাস্তা চলে গেছে।
রাস্তার ওপর সামান্য কাঁটা গাছ গজিয়েছে বটে, কিন্তু তাতে দৃষ্টি আটকায় না। বাঘ যে গা ঢাকা দিয়ে কাছে এসে পড়বে সে ভয় নেই। পিছন দিকে ঘর, সেদিক দিয়েও বাঘের আচমকা আক্রমণ আশঙ্কা করা যায় না। জায়গাটি মধ্যাহ্ন ভোজনের পক্ষে বেশ নিরাপদ, কিন্তু তবু চারিদিকে সতর্ক চোখে রেখে আমরা খেতে লাগলাম। বন্দুক হাতের কাছে রইল। প্রচুর খাবার ছিল, তিনজনে মিলেও শেষ করতে পারলাম না। জল খেয়ে একটা সিগারেট ধরাবো মনে করেছি, এমন সময় বাঘকে প্রথম দেখতে পেলাম। সামনে প্রায় 500 হাত দূরে একটা চৌমাথার মতো ছিল, তারই পাশের দিকের গলি দিয়ে বাঘটা বেরিয়ে এলো। কি তার চলার ভঙ্গি, যেন রাজপুত্তুর। চৌমাথার মাঝখান পর্যন্ত এসে আমাদের দিকে চোখ তুলে ঘাড় বেঁকিয়ে দাঁড়ালো। প্রকাণ্ড শরীর, আলো ডোরা কাটা সোনালি গায়ে আলো পিছলে পড়ছে। আমাদের পানে এমন ভাবে তাকিয়ে রইল যেন আমাদের দৃষ্টতা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছে। বন্দুক নিয়ে তড়াক করে উঠে দাঁড়ালাম, কিন্তু তাক করে বন্দুক ফায়ার করবার আগেই সে যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে বিদ্যুতের মতো অদৃশ্য হয়ে গেল। শুধু একটা চাপা কাশির মতো আওয়াজ শুনতে পেলাম, গ্যাঁক। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর মহিন্দর বলল, সাধু বাবাকে খেয়ে কিরকম তাগড়া হয়েছে দেখলেন? গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। আমরা আবার কম্বলের উপর বসলাম, পরামর্শ করে একটা প্ল্যান ঠিক করতে হবে। সবাই মিলে একসঙ্গে বাঘের সন্ধানে ঘুরে বেড়ালে কোনো লাভ হবে না। পরামর্শে ঠিক হলো, বাবুলাল তার বন্দুক নিয়ে এই ঘরে লুকিয়ে থাকবে, যদি বাঘ দেখতে পায় গুলি করবে, আর আমরা দুজন বেরুবো। আমি সামনে নজর রাখবো, আর মহিন্দর রাখবে পিছন দিকে। সন্ধ্যের আগে যদি বাঘের দেখা পাই ভালোই, নইলে আজ ফিরে যেতে হবে। দুজনে বেরুলাম, আমি আগে আগে আর মহিন্দর আমার কয়েক পা পিছনে। এবার বাঘের দেখা অনেকবার পেলাম, কিন্তু সে দেখা এতই ক্ষণিকের দেখা যে বন্দুক তোলবার অবসর পাওয়া যায় না। কখনো একটা ভাঙা বাড়ির পাশ থেকে তার প্রকাণ্ড মুন্ডটা দেখতে পায়, কখনো ঝোপঝাড়ের মধ্যেই সোনালী বিদ্যুৎ খেলিয়ে দিয়ে সে মিলিয়ে যায়, যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। একবার একটা মোড় ঘুরে দেখলাম বাঘ একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ঘরের মধ্যে ঢুকে পড়লো। ভাবলাম এইবার পেয়েছি। ঘরের মধ্যে যখন ঢুকেছে তখন যাবে কোথায়? বেরোতে হবে তো। দরজা থেকে হাত 25 দূরে একটা ইটের স্তূপের পিছনে লুকিয়ে বসলাম। বন্দুক বাগিয়ে এমন ভাবে বসলাম যাতে বাঘ বেরুলে গুলি করতে পারি। মহিন্দর আমার পিছনে বসলো। 10 মিনিট বসে আছি, বাঘ ঘর থেকে বেরুচ্ছে না। ভাবছি কি হলো। হঠাৎ মহিন্দর ওই ওই বলে চিৎকার করে উঠলো। চমকে ফিরে দেখি বাঘটা প্রায় 30 হাত পিছনে দাঁড়িয়ে আছে। আমি ফিরতেই একটু মুচকি হেসে লুকিয়ে পড়লো। ভাগ্যিস মহিন্দর পিছন দিকে নজর রেখেছিল, নইলে বাঘটা মুষ্টে মুষ্টে এসে ঘাড় মটকাতো। কি ভয়ানক ধূর্ত বাঘ! হঠাৎ সন্দেহ হলো, দুটো বাঘ নেই তো, কিন্তু দুটো মদ্দা বাঘ তো কখনো একসঙ্গে থাকে না। তবে কি একটা বাঘিনী? মহিন্দর বলল, হুজুর একটাই বাঘ, আমি ওর চেহারা চিনি, নিশ্চয় ঘর থেকে বেরুবার অন্য রাস্তা আছে। একেবারে ছিপেরুস্তম বাঘ, আমাদের সঙ্গে দিল্লাগি করছিল। মারাত্মক দিল্লাগি, ইয়ার্কিরও তো মাত্রা আছে। এদিকে দিন ফুরিয়ে আসছে, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। আর বেশিক্ষণ বাঘের পিছনে ঘুরে বেড়ানো চলবে না। সন্ধ্যের পর এখানে থাকা মানে বাঘকে নৈশ ভোজনের নেমন্তন্ন করা। আমরা আস্তানায় দিকে ফিরে চললাম।
কাল আবার আসতে হবে। ছাগল না বাঁধলে এ বাঘ মারা যাবে না। মনে মনে কালকের প্ল্যান ভাবতে ভাবতে চলেছি, হঠাৎ একটা সামান্য ব্যাপার ঘটে সব প্ল্যানই উল্টে গেল। অন্যমনস্ক ভাবে উঁচু নিচু জায়গায় পা ফেলে পা গেল মুচকে। প্রথমটা তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু দু চার পা হাঁটতে না হাঁটতেই পা ভীষণ ফুলে উঠল। এমন অবস্থা হলো যে পা মাটিতে ফেলতে পারি না, তার উপর বাঘের ভয়। অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে যখন আস্তানায় পৌঁছালাম, তখন সূর্য পায় ডুবুডুবু। ভেবে দেখলাম খোঁড়া পা নিয়ে আজ আমার পক্ষে গ্রামে ফিরে যাওয়া অসম্ভব। মাঠের মাঝখানেই রাত হয়ে যাবে, তখন বাঘের খপ্পরে পড়ব। যত অন্ধকার হবে বাঘের চোখের জ্যোতি তত বাড়বে, আমাদের চোখের জ্যোতি কমবে। তখন আর বাঘকে ঠেকিয়ে রাখা যাবে না। তার চেয়ে এই ঘরটা আছে, লোহার দরজা বেশ মজবুত, এখানে রাত কাটাবো। মহিন্দর আর বাবুলালকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে শেষে বললাম, তোমরা দুজন গায়ে ফিরে যাও, আমি আজ রাতে এ ঘরেই থাকবো। মহিন্দর শিউরে উঠে বলল, এ কি কথা বলছেন হুজুর? এই শুনশান জায়গায় একলা থাকবেন? বাঘ তো আছে, তার উপর যদি ভূত ঘাড়ে চেপে বসে। আমি বললাম, ভূতের চেয়ে বাঘকেই আমার ভয় বেশি, কিন্তু এ ঘরে থাকলে বাঘ কিছু করতে পারবে না। বাবুলাল বেশি কথা কয় না, সে শুধু বলল, আমিও থাকি। আমি বললাম, না, তুমিও ফিরে যাও। প্রথমত যা খাবার আছে তাতে দুজনের কুলোবে না, তারপর মহিন্দরের পক্ষে শুধু বল্লম নিয়ে এতটা পথ একলা যাওয়া নিরাপদ নয়। তুমি একটা বন্দুক নিয়ে সঙ্গে থাকলে দুজনেই নিরাপদ হবে। কাল সকালেই আবার ফিরে এসো। বাবুলাল আর আপত্তি করলো না, হোলডোল খুলে ঘরের এক কোণে আমার বিছানা পেতে দিল। যাবার সময় মহিন্দর আমার কানে কানে বলে গেল, হুজুর, যদি গড়বড় দেখেন রাম নাম করবেন। আমি হেসে বললাম, আচ্ছা। আর দেখো, নিজেদের জন্য খাবার তো আনবেই, বাঘের জন্য একটা বড় দেখে পাঠা নিয়ে এসো। মহিন্দর আর বাবুলাল বেরিয়ে পড়ল। ক্রমে অন্ধকার ঘোর হয়ে আসছে দেখে আমি ঘরের দরজা এঁটে বন্ধ করে দিলাম। এই মৃত নগরীর একটি কুঠরির মধ্যে আমাকে একলা রাত্রি কাটাতে হবে, তাকে জানতো। কিন্তু তখনও অনেক কথাই জানতাম না। সে রাত্রিটা যে কি ভয়ঙ্কর রাত্রি ছিল তা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসলাম, সঙ্গে এক শিশি মালিশ ছিল, তাই পায়ে ঘষতে লাগলাম। মচকানোর বেদনা এমনিতেই বেশি কষ্টদায়ক নয়, কিন্তু উঠে হেঁটে বেড়ালেই ব্যথা লাগে। আজ রাত্রিটা বিশ্রাম পেলে কাল নিশ্চয়ই ব্যথা অনেক কমে যাবে। রাত্রি হলো, ক্লান্ত শরীর নিয়ে মিছিমিছি জেগে থাকার মানে হয় না। খাওয়া সেরে নিলাম, তারপর সিগারেট ধরিয়ে ঘরটা একবার ঘুরে দেখে নিলাম। ঘরে সাপখোপ কিছু নেই। দেওয়ালে একটা ছোট্ট ঘুলঘুলি আছে, কিন্তু তা দিয়ে বাঘ তো দূরের কথা, বেড়ালও ঢুকতে পারে না। ঘুলঘুলি দিয়ে বাইরে তাকালাম, ঘুটঘুটে অন্ধকার, ঝিঝির ঐক্যতান ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। সিগারেট শেষ করে শুয়ে পড়লাম। মোমবাতিটা জ্বালা রইল। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পরে ঘুম ভাঙলো জানি না, বোধহয় তখন দুপুর রাত্রি। চোখ খুলে দেখি মোমবাতিটা শেষ হয়ে গিয়ে খাবি খাচ্ছে, নিভতে আর দেরি নেই। তারপরে যা চোখে পড়লো তা দেখে একেবারে আক্কেল গুড়ুম হয়ে গেল। না না, বাঘ নয়। দেখলাম আমার বিছানা থেকে ৩-৪ হাত দূরে মেঝের উপর একটা মানুষ ডন ফেলেছে। তার কোমরে কেবল একটা নেংটি, গায়ে ছাই মাখা, মুখে গোঁফ দাড়ি, মাথায় জটা। সে ক্রমাগত ডন ফেলছে আর ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার পানে তাকাচ্ছে। আর চোখ দেখেই বুঝলাম এ লোকের মানুষ নয়,
জ্যান্ত মানুষের দৃষ্টি অমন হয় না। তারপর মোমবাতিটা একবার শেষ খাবি খেয়ে নিভে গেল। ভয়ে শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। বিছানার উপর শক্ত হয়ে বসে ভাবতে লাগলাম, এ কেমন ভূত! চেহারা অনেকটা সন্ন্যাসীর মতো। তবে কি এই সেই সন্ন্যাসী ঠাকুরের প্রেতাত্মা? কিন্তু তিনি রাত দুপুরে আমার ঘরে ঢুকে ডন ফেলছেন কেন? ঘুলঘুলি দিয়ে একটু চাঁদের আলো আসছিল। বাইরে বোধহয় চাঁদ উঠেছে, কিন্তু ঘরের মধ্যে কিছু দেখা যায় না। যে এসেছিল সে আছে না চলে গেছে? কিছুক্ষণ পরে সাহসে ভর করে ডাকলাম, কে? কে তুমি? কোনো সাড়া শব্দ নেই, সব নিস্তব্ধ। তখন একটু সাহস বাড়লো। ভাবলাম, ঘুম চোখে ভুল দেখিনি তো। আর একটা মোমবাতি জ্বালালাম। যিনি ডন ফেলছিলেন তিনি নেই। মোমবাতি হাতে নিয়ে ঘরের চারিদিকে ঘুরে দেখলাম, কেউ কোথাও নেই। লোহার দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে। ভূতই হোক আর চোখের ভুলই হোক, সাবধান থাকা দরকার। বাতিটা মাথার কাছে রেখে আবার বিছানায় শুলাম। রাইফেলের টোটা ভরে হাতের কাছে রাখলাম। কিছুক্ষণ শুয়ে থাকবার পর চোখ বুজে আসতে লাগলো। এমন সময় ছাদের কাছ থেকে একটা টিকটিকি ডাকলো, ঠিক ঠিক ঠিক। চমকে ঘাড় তুললাম। নজর পড়লো ঘুলঘুলিটার উপর। দেখি ফুটো দিয়ে একটা কোনো জন্তু ভেতরে ঢোকবার চেষ্টা করছে। রাইফেল তুলে সেদিকে লক্ষ্য করলাম। তারপর যা দেখলাম তাতে বন্দুকটা প্রায় আমার হাত থেকে খসে পড়ল। জন্তু নয়, সন্ন্যাসীর জটা শুদ্ধ মাথাটা ঘুলঘুলির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি কাঠ হয়ে বসে দেখছি, ক্রমে সেই ছোট্ট ফুটো দিয়ে সন্ন্যাসীর কোমর পর্যন্ত বেরিয়ে এলো। সে এক ভয়ানক দৃশ্য। দেওয়াল থেকে একটা মানুষের ধড় বেরিয়ে আছে, নিচের দিকটা যেন দেয়ালের সঙ্গে গাঁথা রয়েছে। সন্ন্যাসী আমার পানে চেয়ে আছে আর হাত মুখ নেড়ে আমাকে যেন কিছু বোঝাবার চেষ্টা করছে। মাটির দিকে আঙুল দেখিয়ে আমাকে যেন কিছু বলছে। তার ঠোঁট নড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু কথা শুনতে পাচ্ছি না। দেখে সন্ন্যাসী ঘুলঘুলি থেকে নিচে লাফিয়ে পড়ল। ভয়ে আমার তখন দিক বিদিক জ্ঞান নেই। আমি বন্দুক তুলে ফায়ার করলাম। বন্ধ ঘরে বন্দুকের আওয়াজ বোমা ফাটার শব্দের মতো শোনানো। কিন্তু সন্ন্যাসীর কিছুই হলো না। সে দুহাত নাড়তে নাড়তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি এবার বন্দুক ফেলে লাফিয়ে উঠলাম। চিৎকার ছেড়ে দরজা খুলে বাইরের দিকে ছুটলাম। কিন্তু বাইরে কি উদ্ধার আছে? আকাশে তখন চাঁদ উঠেছে। দাওয়া থেকে নেমেছি, দেখি হাত 25 দূরে বাঘটা থাবা গেড়ে বসে আছে। সেই যে কথাই বলে, ডাঙায় বাঘ জলে কুমির। আমার সেই অবস্থা, ঘরে ভূত বাইরে বাঘ। এখন আমি যাই কোথায়? বাঘটা আমায় দেখে উঠে দাঁড়ালো, তারপর এক পা করে এগুতে লাগলো। আমার তখন বাহ্যক জ্ঞান বেশি নেই। অন্ধের মতো পাশের দিকে পালাতে গিয়ে হোঁচট খেলাম। তারপর মনে হলো যেন গভীর গর্তে পড়ে যাচ্ছি। গর্তটা কিন্তু বেশি গভীর নয়। দাওয়ার পাশে যে কুয়া আছে তা ভুলে গিয়েছিলাম। দেখলাম নিতান্তই ভাগ্য বলে কুয়োই পড়েছি। পড়ার ঝাঁকানিতে বাহ্যক জ্ঞান আবার ফিরে পেলাম। কুয়ার তলায় নরম মাটি ছিল, হাত পা ভাঙেনি। ওপর দিকে তাকিয়ে দেখি সবুজ কাচের মতন জ্যোৎস্না ভরা আকাশ দেখা যাচ্ছে। মনে হলো ভগবান যা করেন ভালোর জন্য। কুয়ায় পড়া এমন কিছু সৌভাগ্য নয়, আমার ভাগ্যে সাপে বর হয়েছে। ঘরের ভূত আর বাইরের বাঘ কেউই এখানে নাগাল পাবে না। পায়ের মচকানো ব্যথাটা এতক্ষণ টের পাইনি, এখন আবার টনটন করতে আরম্ভ করেছে। তা করুক, কোনো রকমে রাতটা কাটিয়ে দিতে পারলে সকালে বাবুলাল আর মহিন্দর আসবে। কুয়ার দেয়ালে ঠেস দিয়ে চোখ বুজে এইসব কথা ভাবছি। হঠাৎ উপর দিকে
ফোঁস ফোঁস শব্দ শুনে চোখ তুলে দেখি, ও বাবা, বাঘের হাড়ির মতন মাথাটা কুয়ার কিনারা থেকে উঁকি মারছে। আমি হলফ নিয়ে বলতে পারি, কোনো শিকারীর এরকম অবস্থা কখনো হয়নি। শিকারী কুয়ার মধ্যে বসে আছে আর বাঘ উপর থেকে তার মস্তক আঘ্রাণ করছে। এ পরিস্থিতি সম্পূর্ণ নতুন। বাঘটা কয়েকবার নুলো বাড়িয়ে আমাকে বোধহয় আশীর্বাদ করবার চেষ্টা করলো, কিন্তু সুখের বিষয়, আমার মাথার নাগাল পেল না। বাঘ যে কুয়াতে লাফিয়ে পড়বে সে ভয় নেই। বাঘ ভারী চালাক, সে জানে একবার এ গর্তে পড়লে আর উঠতে পারবে না। আমি নিশ্চিন্ত মনে উপর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম, আহা, বন্দুকটা যদি ঘরে ফেলে না আসতাম। এখান থেকে বাঘকে গুলি করা তো ছেলে খেলা, বাঘ যেন গুলি খাবার জন্যই মুন্ডু বাড়িয়ে আছে। যা হোক, রাস্তা এভাবেই কাটলো। বাঘ সারা রাত্রি আমার মস্তক আঘ্রাণ করে শেষে ভোর হচ্ছে দেখে মস্ত একটা নিঃশ্বাস ফেলে চলে গেল। সকালে বাবুলাল আর মহিন্দর এলো, আমাকে কুয়া থেকে তুললো। রাত্রির সমস্ত ব্যাপার শুনে মহিন্দর বলল, সাধু বাবাই বটে। আপনি যদি রাম নাম করতেন তাহলে আর কোনো বখেড়া হতো না। বললাম, রাম নামের কথা মনে ছিল না, নিজের নামটাই যে ভুলে গিয়েছিলাম সে কথা আর বললাম না। মহিন্দর বলল, যা হোক, সাধু বাবা কি বলতে চান তা আমি বুঝেছি। কি বুঝলে? সাধু বাবার অপঘাত মৃত্যু হয়েছে, তাতে আত্মার সদ্গতি হয়নি, তাই তিনি আপনাকে সমঝাবার চেষ্টা করছিলেন যেন তার অস্থিগুলো সমাধি দেওয়া হয়। সাধুদের দেহ পোড়াতে নেই, সমাধি দিতে হয়। এই সময় টিকটিকি ডেকে উঠল, ঠিক ঠিক ঠিক। মহিন্দর আঙ্গুল তুলে বলল, শুনলেন তো, আপনি কিছু ফিকির করবেন না, সাধু বাবার ক্রিয়াকর্ম আমি করব, কিন্তু বাঘের ব্যবস্থা কি হবে? বকরা তো এনেছি। আমি রাত্রি বসে বসে বাঘ মারার যে প্ল্যান করেছিলাম তাই বললাম। তারপর আর কি, বাঘ মারতে একটুও কষ্ট হলো না, দিনটা ঘরের মধ্যে ঘুমিয়ে কাটালাম। তারপর যেই সন্ধে হলো অমনি বাবুলাল আর মহিন্দর আমাকে কুয়ায় নামিয়ে দিল। আজ আমার সঙ্গে রইল রাইফেল এবং ছাগল। ক্রমে রাত্রি হলো, আকাশে চাঁদ উঠলো। আমি মাঝে মাঝে ছাগলকে কাতুকুতু দিচ্ছি আর সে ম্যাঁ ম্যাঁ করে ডাকছে। তারপর ব্যাঘ্রমশাই এসে কুয়ার কিনারা থেকে উঁকি মারলেন, রাইফেল হাতেই ছিল, সঙ্গে সঙ্গে গুলি। বাঘ যতই ধূর্ত হোক, বুদ্ধিতে সে মানুষের সমকক্ষ নয়। সে রাত্রে বাঘকে খুব সহজেই মেরেছিলাম, কিন্তু এই বাঘ মারা সম্পর্কে আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তা জীবনে ভুলবো না। একসঙ্গে বাঘ এবং ভূতের পাল্লায় পড়া বড় সহজ কথা নয়। নমস্কার, ভালো থাকবেন।